আমাদের কাছে বিষয়টা কিন্তু খুবই কঠিন মনে হয়। অনেকে পুনর্লিখন বলছেন, অনেকে সেকেন্ড রিপাবলিক বলেন, নতুন সংগঠন ব্যাপারে সংবিধান বলেন, সংবিধান সভার কথা বলেন। মানে এইখানেও ধরেন সংবিধান সভা বললেও কিন্তু সেটা একটা পার্লামেন্ট বলছেন আপনি, কারণ তাতে গভর্নমেন্ট ফর্ম করবে। তো সেই গভর্নমেন্ট তাদের কতগুলো সেট লস তো আছে, তারা আগের সংবিধান অনুযায়ী চলবে বিফোর দি ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন। আপনি তো কনস্টিটিউশন বাতিল করেননি। সেই অর্থে আমি মনে করছি নতুন এই সংবিধান তৈরি করতে দেখেন, আমাদের এখানে পাকিস্তানের ইতিহাস যদি দেখেন তাহলে কত কী হয়েছে সেটা তো সংবিধান করাই যাচ্ছে না, এবং সংবিধান হয় তারপরে আবার বাতিল হয়ে যায়। আমি মনে করি ওর চাইতে একদম মানে সুস্পষ্টভাবে চিহ্নিত করে যে সংবিধানের মধ্যে কোন কোন বিষয় আছে যেগুলো গণতন্ত্রের পরিপন্থী, যেটা ফ্যাসিবাদের পুনরাবির্ভাবের সম্ভাবনা আছে, সেইগুলো সংশোধন করা হবে। প্রধানত এই সংবিধানকে পুনর্লিখন বা আপনার নতুন করে করবার কথা বলা হচ্ছে এই জন্য যে আর্টিকেল 7A(b) এইটা নিয়ে, এবং কিছু কিছু ধারা যেখানে বলা হচ্ছে যে সংবিধান টাচই করা যাবে না। তারপরে আপনি আজকে করলেন, বলতে দিলেন, পরে একটা সরকার এসে ওই কারণে আপনাকে ট্রিজনের অভিযোগে বিচার করতে পারে, এরকম একটা কথা বলা হচ্ছে। তাই বলছে যে ওটা বাতিল করে দিয়ে নতুন করে করো, এটা বলছেন, আপনি সংশোধন করতে পারবেন না। কিন্তু আমার কাছে বিষয়টা একই মনে হয়, আপনি নতুন করে তৈরি করলেও যে অপরাধ করবেন, ওই সমস্ত বিষয় যদি আপনি সংশোধন করেন, 7A(b) বাতিল করেন, আর্টিকেল 70, মানে যেগুলো আছে, যতগুলো দাবির প্রসঙ্গে আছে, সবই সংবিধানে স্পর্শ করে করলে অপরাধ হিসেবে একই রকম বিষয় বিবেচনা হবে যে আপনি সংবিধান স্পর্শ করেছেন। আপনার জন্য ইজি করতে হয় কিন্তু আপনার পারপাসটা সার্ভ হয়, সেই হিসেবে আমাদের কাছে মনে হয় যে সংবিধান সংশোধন করার চিন্তাটাই সবচেয়ে ভালো। কোন জিনিসগুলো আপনারা পরিবর্তন করতে চাইবেন? 70-এর কথা বললেন, কিন্তু ধরুন যেভাবে এক ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত হয়েছে এই সংবিধানের অধীনে, সেটার পরিবর্তন করে কি আনতে চাইবেন আপনারা? এইটা আপনি ডিসেন্ট্রালাইজেশনের তো একটা পুরো প্যাটার্ন আপনাকে বলতে হবে। এক ব্যক্তির একটা কনসেন্ট্রেট আছে, সেটাকে আপনি বিকেন্দ্রীকরণ করতে চাইবেন। সেই বিকেন্দ্রীকরণ করা মানে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপের কিন্তু ব্যাপার আছে। এটা ছোটো একটা টকশোর মধ্যে বলা যাবে না বা একটা দুটো সেশনে হবে না। এগুলির উপরে তো আলাপ আলোচনা চলছে অলরেডি, যে বিকেন্দ্রীকরণ কীরকম করে করা যেতে পারে। এটার উপরে আরও লম্বা ডিসকোর্স হতে থাক, যত সময় লাগে। আমি কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি একটা সত্যকে ধারণ করবার জন্য, সত্যকে আবিষ্কার করবার জন্যে এবং সেটা প্রতিষ্ঠা করবার জন্যে সময় কিছু বেশি লাগাও ভালো, আধা খেচার কাজ না করা উচিত হবে। এর মানে আমি সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে বেশি সময় দেওয়ার কথা বলছি না, তারা কত তাড়াতাড়ি জিনিসটা করতে পারেন। আপনার সত্যের তো কোনো বিকল্প নেই। ধরেন কেউ একজন আবার চিন্তে উন্নত জ্ঞানে আছেন, তিনি বুঝছেন এইটা ভালো, তিনি যদি কমান্ডে থাকেন তিনি তাই করবেন। আর এখন আমাদের দেশের গাড়ি চালাচ্ছে কে? অন্তর্বর্তী সরকার। তো তারা এই প্রপোজিশন দিতেই পারে যে এরকম করবো, তারা সেরকম বলুক, আমরাও প্রপোজিশন দিতে পারি কি কি করা যায়। মানে এগুলো তো বিস্তারিত অনেকগুলো পরামর্শ কিন্তু আছে। যারা সংবিধান বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে বসুক সরকার, অথবা অন্যান্যরা বসুক, এই যে আলাপ আলোচনা আমি ডিসকোর্স বলছি, সেইটা করে আপনি সংবিধান কতদূর পর্যন্ত গণতান্ত্রিক করতে পারে সেটা করতে হবে। যদিও শেষ কথা একটা বলি, সংবিধান মানে আইন যেরকম বলে যতই তৈরি করেন, একটা বাকশালও যদি হয় তাহলে ও কিছুই কেয়ার করে না। এই যে ধরেন বাকশাল করেছি, বাকশাল করা হয়েছে যে তখন, সেটা কোনো সাংবিধানিক বিধান অনুযায়ী তো করা হয়নি। ইট ইজ জাস্ট বিকজ অফ দি মেজরিটি। অ্যাবসলিউট মেজরিটি যদি থাকে তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারে। ওই জন্য খালি ওই লেখার মধ্যেই যে এটা গ্যারান্টি আছে সেরকম কিন্তু না। আপনি সংবিধান সংশোধন করেই বরঞ্চ এগুলো গ্যারান্টি করতে পারেন যাতে কেউ এক্সেস পাওয়ার ব্যবহার করতে না পারে, যেটা দিয়ে জনগণের অধিকার খর্ব করা যেতে পারে। ধরেন স্টেট অফ ইমার্জেন্সি হয়, আপনি কি স্টেট অফ ইমার্জেন্সি দিতে দেবেন না এরকম? তাহলে স্টেট অফ ইমার্জেন্সি কতখানি কীরকম করে হবে? আর্টিকেল 70-তে বিতর্ক আছে, একদম পুরোপুরি যদি তুলে দেন তো হর্স ট্রেডিং হতে পারে। মানে থাইল্যান্ড বা অন্যান্য দেশে তো রীতিমতো কেনা বেচা হয় সংসদ সদস্যদের, এখানে কি সেরকম হবে? তাহলে ওখানে রেস্ট্রিকশন রাখছেন, অর্থ বিলের ব্যাপারে করা যাবে না, নো কনফিডেন্সের ব্যাপারে করা যাবে না। এইরকম করে করে এখন থেকে যদি করে ধরে 1.5 বছরই লাগলো, কথার কথা আমি বলছি 1 বছর লাগলো সংবিধানকে সেই জায়গায় এনে সংশোধন করে, আমি মনে করি এটা গ্রহণযোগ্য করা সম্ভব হতে পারে। এর পাশাপাশি নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিস্তর প্রশ্ন আছে। সেখানে এই গত স্বৈরাচারী সরকার থাকা অবস্থায়ও আসলে যে সংখ্যানুপাতিক ব্যবস্থার দিকে যাওয়া যায় কিনা সে আলোচনাও ছিল। আপনারা কি কিছু ভেবেছেন? না, আমি ব্যক্তিগতভাবে আমার দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পছন্দ করে। কেন? এখন যে সিস্টেম আছে সেটাতে উইনার টেক্স অল। আপনি 51 পেয়েছেন, আমি 49, আমার কিচ্ছু নেই। কিন্তু ক্ষমতায় কোনো জায়গাতে আমার কোনো অধিকারই নাই, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, ক্ষমতার জোর এত থাকে। কিন্তু যদি সংখ্যানুপাতিক হয় তাহলে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। বড় বড় দলগুলোতে এটার একটু অস্বস্তি আছে। যিনি 51 পাবেন তিনি মনে করেন আমি তো 51 মানে 102টা বা 4টা,
বা 154টা সিট পাবো, কিন্তু আমি যদি ক্ষমতাই পুরোটা পেয়ে যেতাম আমি সংখ্যানুপাতিকে যাব কেন? এটাও একটা জাতীয় ঐক্যমত্য কোথাও করতে হবে। আমি এটার সাজেশন এখনই বলতে পারবো না যে কি হতে পারে, কারণ এইটা আলোচনা কখনো আমরা সামনাসামনি কারোর সঙ্গে করিনি। আর আমি মনে করি যে এখানে যতদূর সম্ভব অ্যাডাপ্টেশন করতে হবে, যতদূর সম্ভব সমন্বয় করতে হবে, অন্যদের মতগুলো ধারণ করতে হবে। আমি বলছি বলেই এটা কথা সেরকম না, কিন্তু যেটা ঠিক হবে যে দেশের জন্যে, এটার জন্য ফাইটটা ডগেডলি করতে হবে, নিরলসভাবে সংগ্রামটা করতে হবে যে এইটাই ঠিক, এই জন্যে করেন। আমি এই সংখ্যানুপাতিক বলি এই কারণে যে এটা আসলেই একটা খুবই পীড়াদায়ক বিষয়। দেখেছি তো 2/3 পেলে তো কথাই নেই, সিম্পল মেজরিটিতে কত কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। যেমন ইন্ডেমনিটি বাতিল করে দিলাম না আমরা 2/3 মেজরিটিতে, রাইট রং সিম্পল মেজরিটিতে। আমি এটাকে রাইট রং বলছি না, কিন্তু এরকম করা যায় সংবিধানের ব্যাখ্যা দিয়ে, মানে সিম্পল মেজরিটি দিয়েও আপনি অ্যাবসলিউট ক্ষমতা এনজয় করতে পারবেন। তো সেটা কেন? এই জন্যে ওটা হওয়া দরকার। এটার সাথে সাথে যেমন ধরেন, অবশ্য এইটা বিএনপি নিজেই এগ্রি করছে 2 টার্মস, তার বেশি থাকা যাবে না প্রাইম মিনিস্টার। এটা আমি মনে করি ভালোই। আবার কেউ বলছে যে একই সাথে দলের নেতা এবং সংসদের নেতা এরকম হতে পারবে না, যদি এটা একটু বিতর্কের ব্যাপার হতে পারে। কারণ ইন্ডিয়ার মতো দেশে ধরেন যিনি প্রধানমন্ত্রী তিনি পার্টির প্রেসিডেন্টের চাইতে অনেক বেশি পাওয়ারফুল, উনি তার মতো করতে পারেন। এইটাতে লাভ হয় কি না, সমস্ত ব্যাপারটাই আরও বিস্তৃত বিস্তারিত বিশদ আলোচনা করে যাওয়া দরকার। এবং এই জন্য আমি বলছি অধৈর্য হওয়ার কোনো ইয়ে নেই। আর এখানে ওই যে একসময় ফখরুদ্দিন সাহেব বলতেন সম্ভবত, জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণ করতে হবে, এটার কোনো বিকল্প হতে পারে না। আপনার সত্যটা জ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। কনস্টিটিউশনের উপরে তো জ্ঞান থাকতে হবে, কনস্টিটিউশন বুঝি না, আমাকে নিয়ে আপনি সাজেশন দিতে বলেন, তাহলে তো হবে না। যারা বোঝেন তাদের নিয়ে কথা বলেন। এই পর্যন্ত দেশে মানে কনস্টিটিউশনাল এক্সপার্ট বলতে যাদের যাদের আমি বুঝি বা চিনি, তারা বয়সে ডক্টর কামাল হন, ব্যারিস্টার আমিনুল হক হন, বা এখন যাকে দেওয়া হয়েছে স্বাধীন মালিক হন, এদের কিন্তু খুব স্পষ্ট ওপিনিয়ন আমি পাইনি। মানে এই বিতর্কের পর, আগে তো বিভিন্ন কথাবার্তা বলেছিনি, তো এদের সবার কথাবার্তা শোনা দরকার, তাদেরকে নেওয়া দরকার, জাতি যেন জানে যে কোনটাতে কি হতে পারে। তারা ডিসপ্যাশনেটলি পার্টিজান আউটলুকের বাইরে অ্যাকাডেমিক্যালি বলবেন যে এটার এই বেনিফিট, প্র্যাকটিক্যালি এটার এই ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটার ভিত্তিতে আমরা যাই।